হ্যালো স্টুডেন্টস। সো আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের পার্ট 2 ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমি পার্ট 1 এবং পার্ট 2 যেটা আজকে করাবো এই দুটো পার্ট মিলে আমি তোমাদের যে সমস্ত কনসেপ্ট বুঝিয়েছি বা বোঝাবো আজকে এবং যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে দেব তোমরা ব্যাস এগুলোই করো, আর কোনো টেনশন করতে হবে না। যদি বিশ্বাস না হয় প্রথম ইউনিট টেস্ট তোমাদের স্কুলে যেটা হবে সেটা দাও, দেখবে সব প্রশ্ন এখান থেকে এসেছে। বোঝা গেল? সুতরাং বেশি কিছু বলবো না, তোমাদের স্কুলের প্রথম ইউনিট টেস্ট হতে দাও, দেখবে তোমরা নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে, চলো শুরু করি। আজকের পার্টটা কিন্তু ছোট হবে, যেহেতু আর বেশি কিছু কনসেপ্ট বাকি নেই। কনসেপ্ট অলরেডি আগের ভিডিওতে অনেক হয়ে গেছে। সো আজকের ভিডিওটা কিন্তু ছোট হবে। চলো, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কী এটা তোমাদেরকে প্রথম জানতে হবে। তোমরা দেখবে যে প্রত্যেক বছর আমাদের পৃথিবীর তাপমাত্রা, অর্থাৎ চলো আমি আরও সোজা করে বলি, তোমরা দেখবে প্রত্যেক বছর গরম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, গরমের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং তোমরা এটা কি খেয়াল করছো যে শীতকাল কিন্তু কমে যাচ্ছে? দেখো আজকেও কিন্তু এই মানে আজকে যে আমি যে ডেটে আছি, আজকে হচ্ছে 31 তারিখ জানুয়ারি মাসের। শীতকাল চলছে কিন্তু দেখো আমি এক সোয়েটার পরে নেই, জাস্ট একটা টি শার্ট পরে আছি। তার মানে ভাবতে পারছো যে শীতকাল কী হারে কমে গেছে। আগের মতো কিন্তু এখন শীত লাগে না। ঠিক আছে, আগের মতো কিন্তু এখনও শীত লাগে না। এখন কিন্তু শীতের যে টাইম পিরিয়ড, যে সময়সীমা, সেটা কিন্তু অনেক কমে এসেছে এবং গরমকাল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার কারণ কি? তার কারণ এটাই যে পৃথিবীর গড় উত্তাপ, যে গড় তাপমাত্রা, যে গড় উষ্ণতা প্রত্যেক বছর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর এই যে গড় উষ্ণতা প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে বা উষ্ণতা বৃদ্ধির এই যে ঘটনা, ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বা ইংলিশে বলা হবে গ্লোবাল ওয়ার্মিং। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ অনেক আছে। এর পিছনে মূল যে কারণ, সেই কারণ হচ্ছে বায়ু দূষণ। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি যেটা কারণ, সেটা হচ্ছে বৃক্ষচ্ছেদন, যথেচ্ছ হারে বৃক্ষচ্ছেদন। আমরা যে গাছ কেটে ফেলছি, ঘরবাড়ি তৈরি করার উদ্দেশ্যেই বলো বা অন্য কোনো উদ্দেশ্যেই বলো, আমরা যথেচ্ছ হারে যে গাছ কেটে ফেলছি তার ফল কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন। চলো এবার আমরা একটু দেখে নিই যে পরীক্ষায় যদি তোমার পড়ে তাহলে তুমি কীভাবে লিখবে। চলো, মেন ব্যাপারটা আশা করি বুঝে গেছো। চলো দেখো, অতিরিক্ত কলকারখানা, বনভূমি ধ্বংস, ওজোন স্তর ক্ষয় প্রভৃতির ফলে CO2, CFC ইত্যাদির মতো ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পেয়ে পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কারণগুলি কী কী? কারণগুলি হচ্ছে অতিরিক্ত কলকারখানা, বনভূমি ধ্বংস, ওজোন স্তর ক্ষয়, এসব কারণের ফলে কিন্তু CO2, CFC ইত্যাদির মতো ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, দেখো বনভূমি ধ্বংস যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই CO2 পরিমাণ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ তোমরা জানো যে গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে এবং সেখানে কোন গ্যাস ব্যবহার করে? সেখানে ব্যবহার করে CO2 গ্যাস। তাহলে দেখো গাছের পরিমাণ কমে গেলে CO2 কে ব্যবহার করবে? সুতরাং CO2 পড়েই থাকবে। তাই CO2 পরিমাণ বৃদ্ধি পেলে কী হবে? CO2 পরিমাণ বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন হবে। তোমরা আগেই জেনেছো যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধান দায়ী কে? প্রধান দায়ী হচ্ছে CO2 গ্যাস। যদি গ্যাসগুলির মধ্যে আমি বলি যে গ্যাসগুলির মধ্যে প্রধান দায়ী কোন গ্যাস, তখন তোমরা বলবে CO2। বোঝা গেল? সো এই সমস্ত কারণে পৃথিবীর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু প্রত্যেক বছর 0.05 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই ঘটনাটাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আশা করি বুঝে গেছো। দেখো নেক্সট প্রশ্নে যাব আমি। যে নেক্সট প্রশ্নটা হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে মারাত্মক প্রভাব কোনটি? দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু যে প্রভাব পড়বে আমাদের, সেটা কিন্তু খুব ক্ষতিকারক প্রভাব। কিন্তু সবচেয়ে ক্ষতিকারক প্রভাব কোনটি সেটি আমরা কিন্তু দেখে নেব। বিশ্ব উষ্ণায়নের ফলে এই যে মেরু অঞ্চলে আমাদের বরফ আছে, তোমরা শুনেছো যে মেরু অঞ্চলে বরফ আছে। বিশ্ব উষ্ণায়ন হলে কিন্তু, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পেলে কিন্তু কী হবে? সেই মেরু অঞ্চলের বরফের গলন শুরু হবে। আর বরফের গলন শুরু হলে কী হবে? সমুদ্র পৃষ্ঠের যে একটা গড় উচ্চতা আছে, সমুদ্রের জলের যে একটা উচ্চতা আছে বা একটা লিমিটেড হারে, যে এখন যে সমুদ্রে যে জল আছে, মেরু অঞ্চলে বরফ গলনের ফলে সেই জল সমুদ্রে মিশবে এবং তার ফলে কিন্তু সমুদ্রে যে জল আগে ছিল তার থেকে কিন্তু বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পাওয়ার ফলে তুমি দেখে নেবে যে সমুদ্রের পার্শ্ববর্তী যে এলাকা, যাকে বলা হয় উপকূল অঞ্চল, ভূগোলের ভাষায় যাকে বলা হয় উপকূল অঞ্চল, সেই উপকূল অঞ্চল কিন্তু ডুবে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এটাই হচ্ছে মারাত্মক প্রভাব। সো দেখো এখানে এক লাইন আমি লিখে দিয়েছি যে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পেয়ে উপকূল অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা। এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক প্রভাব বিশ্ব উষ্ণায়নের। বোঝা গেল? চলো নেক্সট দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে, যে গ্রিনহাউস গ্যাসগুলি আমাদের আছে, একবার মনে করো তো গ্রিনহাউস গ্যাস কোনগুলি? দেখো CO2,
CH4 অর্থাৎ মিথেন, এগুলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সো এই যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসে মানে এমন দুটি কার্যকরী উপায় লেখো যে দুটি অবলম্বন করলে গ্রিনহাউস গ্যাস নির্গমন করা নির্গমন হ্রাস পাবে, ঠিক আছে? গ্রিনহাউস গ্যাস কম পরিমাণে নির্গমন হবে। বোঝা গেল? এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে। কোনভাবে আসতে পারে বা কীভাবে আসতে পারে চলো দেখে নিই। বিশ্ব উষ্ণায়ন হ্রাসে কার্যকরী দুটি উপায় লেখো। এভাবেও আসতে পারে। বোঝা গেল? যে বিশ্ব উষ্ণায়ন হ্রাস পাবে এমন দুটি উপায় লেখো বা এমন দুটি কাজ লেখো যে কাজ করলে বিশ্ব উষ্ণায়ন হ্রাস পাবে। তো চলো দেখে নিই। দেখো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। প্রথমে আমাদেরকে কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। একটা কথা মাথায় রাখো বা মাথাতে আমি বলেছিলাম রাখতে, তোমরা কতটা রেখেছো কী জানি। চলো আমি মনে করিয়ে দিই একবার। বলো তো জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস নির্গত হয়? একটু মনে করো। করিয়েছিলাম কিন্তু আমি। দেখো, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে CO2 গ্যাস কিন্তু এখানে নির্গত হয়, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির দহনের ফলে। তাহলে যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কমিয়ে দিই, তাহলে CO2 যে পরিমাণ, CO2 যে নির্গমন সেটা হ্রাস পাবে। স্বাভাবিকভাবেই CO2 সবচেয়ে বেশি অবদান থাকে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে। তাই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিও কমে যাবে। বোঝা যাচ্ছে? বা কন্ট্রোলে চলে আসবে। সো প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নেক্সট, বনভূমি ধ্বংস না করে বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে। ঠিক আছে? আমাদেরকে কিন্তু বৃক্ষরোপণও করতে হবে। বোঝা গেল? দেখো, তার কারণ কি? তার কারণ দেখো, যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা পুরোটাই কমিয়ে দিই, এটা তো সম্ভব নয় যে পুরোটাই কমিয়ে দিতে, মানে পুরোটা একদম শেষ করা যায়, মানে শেষই করে দেবো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জীবাশ্ম জ্বালানির ব্যবহার শেষ করা যায় না। ব্যবহার হবেই, যতই কন্ট্রোলে আসা যাক বা নিয়ে আসা যাক। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হবেই। কিন্তু সেটাকে কমানোর কথা বলছে। কিন্তু দেখো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার যদি আমি কমিয়ে দিই, তাতেই কি একদম সিওর সব শেষ হয়ে যাবে? না। আমরাও সেই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কী হচ্ছে আমাদের? আমরা কোন গ্যাস নিচ্ছি? প্রশ্বাসের মধ্যে আমরা কোন গ্যাস নিচ্ছি? প্রশ্বাসের মধ্যে আমরা নিচ্ছি কোন গ্যাস বলো তো? অক্সিজেন নিচ্ছি। এবং নিঃশ্বাসের মধ্যে কোন গ্যাস ছাড়ছি? আমরা ছেড়ে দিচ্ছি CO2 গ্যাস। তোমরা একটু কনফিউজ হয়ে গেছো যে যেটা নিই আমরা সেটাকে তো নিঃশ্বাস বলা হয়। ঠিক আছে? না, আমরা কিন্তু ভুল বলি। আমরা কিন্তু প্রশ্বাস নিই এবং নিঃশ্বাস ত্যাগ করি। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। সুতরাং আমাদের দ্বারাও তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হচ্ছে। বোঝা গেল? সো দেখো, এই যে বৃক্ষরোপণ যদি না করা হয়, যদি গাছ না থাকে, তাহলে কিন্তু আমাদের যে CO2 আমরা যে ত্যাগ করছি সেটা কে নেবে? ঠিক আছে? কে নেবে বলো তো? গাছই নেবে। কারণ তোমরা পড়েছো আগেই যে গাছ সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে খাদ্য উৎপাদন করে এবং এখানে ব্যবহার করে কোন গ্যাস? এখানে ব্যবহার করে CO2 গ্যাস। তাহলে আমরা যে CO2 গ্যাস ত্যাগ করছি সেটা কে ব্যবহার করছে? সেটা গাছ ব্যবহার করছে। সুতরাং গাছ লাগাতে হবে। গাছ যদি না থাকে তাহলে CO2 গ্যাস কে ব্যবহার করবে? সুতরাং CO2 গ্যাস ব্যবহার করার মানুষ বলছি, CO2 গ্যাস ব্যবহার করার যদি কেউ না থাকে, তাহলে CO2 গ্যাসের পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। আর CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে কি বাড়বে? বিশ্ব উষ্ণায়ন বাড়বে। বোঝা গেল? সো তোমরা এই দুটি কারণ কারণ বলছি, সরি, এবার এই দুটি তোমরা কার্যকরী উপায় এই দুটি কিন্তু মনে রাখবে, যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং একই সঙ্গে বনভূমি ধ্বংস না করে বৃক্ষরোপণ চালিয়ে যাওয়া। নেক্সট দেখো, এখানে আমরা কিছু গ্যাসের সম্পর্কে পড়ব। কী কী গ্যাস? বায়োগ্যাস, LPG আর CNG। LPGটা তোমরা শুনে থাকবে নাম। আমরা বাড়িতে যে রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করি তাকে বলা হয় LPG। ঠিক আছে? সেটা কিন্তু LPG গ্যাস। দেখো দেখো প্রথমে আমরা পড়ব বায়োগ্যাস সম্পর্কে। বায়োগ্যাস, দেখো বায়োগ্যাস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা পড়ব, যে বায়োগ্যাসের প্রধান উপাদান এবং এটি কী কী কাজে ব্যবহার করা হয়। যে যতটা ইম্পর্টেন্ট তোমাদের ততটাই কিন্তু আমি করাবো। ঠিক আছে? কারণ সিলেবাসে পড়ানোর মতো অনেক কিছুই আছে। সো আমাদের লিমিটেড পড়তে হবে, স্টাডি করতে হবে, কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে। ঠিক আছে? স্টাডি করলেই শুধু হবে না, স্টাডির সঙ্গে স্মার্ট স্টাডি করতে হবে। বোঝা গেল? চলো, বায়োগ্যাস সম্পর্কে আমরা দু চার কথা জেনে নেব। বায়োগ্যাসের প্রধান উপাদান আমাদেরকে জানতে হবে। অনেক সময় পরীক্ষায় MCQতে জিজ্ঞেস করে যে বায়োগ্যাসের প্রধান উপাদান, তখন চারটে অপশন দিয়ে দিবে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, তখন তুমি বলবে মিথেন। ঠিক আছে? আর বায়োগ্যাসের ব্যবহার যদি বলে, তাহলে দেখো বায়োগ্যাস কী কী কাজে ব্যবহার করা হয়। বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ উৎপাদনের কাজেও কিন্তু বায়োগ্যাস ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখব LPG সম্পর্কে। LPGর পুরো নাম প্রথমে তোমাকে জেনে নিতে হবে, যে LPGর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। একই সঙ্গে এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। মনে রাখবে কিন্তু। ঠিক আছে? চলো নেক্সট গ্যাসে যাই আমরা। CNG, এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান যে উপাদান সেটা হচ্ছে মিথেন। বোঝা গেল? সো এই তিনটি গ্যাস সম্পর্কে তোমরা এই ইনফরমেশন যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু পড়ে নেবে। দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে, প্রথম অধ্যায় থেকে যেটা প্রশ্ন আসবে কমন পেয়ে যাবে। চলো এবার আমরা পড়ব মিথেন হাইড্রেট সম্পর্কে।
মিথেন হাইড্রেটের গঠন যে এই সংকেতটা, ঠিক আছে, মিথেন হাইড্রেটের যে সংকেত সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? 4CH4 23H2O, মনে রাখবে। এবার তোমাদেরকে আমি ছবিটা দেখিয়ে দিই, চলো। দেখতেই পাচ্ছ, একে বলা হচ্ছে মিথেন হাইড্রেট। তাহলে এতদিন তোমরা হয়তো নাম শুনেছো, এবার ছবি দেখে নিলে যে মিথেন হাইড্রেট কি, দেখে নাও। মিথেন হাইড্রেট এরকম দেখতে। এবার এখানে দেখবে যে আশেপাশে আগুনের একটা ছোঁয়া লেগে আছে, মানে এখানে আগুন ধরে আছে। তো মিথেন হাইড্রেটে সরাসরি খুব খুব সহজেই কিন্তু আগুন লেগে যায়। এই জন্য একে অন্য নামেও ডাকা হয়। অন্য আরেক নামে কী নামে ডাকা হয়? একে কিন্তু ফায়ার আইস বা বরফের বা আগুনের বরফ বলা হয়। সরি, বরফের আগুন বলতে যাচ্ছিলাম, সেটা হবে আগুনের বরফ। বোঝা গেল? একে কিন্তু ফায়ার আইস বা আগুনের বরফ বলা হয়। চলো এবার দেখে নিই যে মিথেন হাইড্রেট জিনিসটা কী, পড়ে নেবো চলো। আচ্ছা তুমি বলো যে চিনির দানা আমরা সবাই দেখেছি, ঠিক আছে, চিনির দানা। তো চিনির যে দানাগুলো থাকে, ওই যে ওর যে গঠন, ওই গঠনের কিন্তু একটা ভৌত বিজ্ঞানের ভাষায় একটা কিন্তু নাম আছে, সেটাকে বলা হয় কেলাসাকার গঠন। সো মিথেন হাইড্রেটেরও গঠন যে গঠন সেটা হচ্ছে কেলাসাকার। ঠিক আছে, মিথেন হাইড্রেটেরও গঠন কিন্তু কেলাসাকার গঠন। দেখো দেখা যাচ্ছে এখানে যে মিথেন হাইড্রেট এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ। এটি কোথায় পাওয়া যায়? এটি এটি সমুদ্রের তলদেশে, পাললিক শিলাস্তরে এটি পাওয়া যায়। বোঝা গেল? আর এর অপর নাম আমি একটু আগে তোমাদেরকে বললাম যে এর অপর নাম হচ্ছে ফায়ার আইস বা আগুনের বরফ। বোঝা গেল আশা করি? চলো এবার আমি কিছু তোমাদের জ্বালানি দিচ্ছি এবং কিছু শক্তির উদাহরণ দিচ্ছি। তোমরা আইডেন্টিফাই করো তো দেখি পারছো কি না, তা না হলে তো আমি আছি। দেখো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কয়লা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পেট্রোল। এটা তো সবাই দেখেছো, ঠিক আছে, কয়লা পেট্রোল। কয়লা যদি কেউ নাও দেখে থাকো, এখন শহরে অনেক জায়গায় কয়লা থাকে না, ঠিক আছে, তো পেট্রোল তোমরা কিন্তু দেখবেই, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে নিচের দিকে যে শক্তিটা আছে একদম বাঁ দিকে, সেটা হয়ে যাচ্ছে সৌরশক্তি। এটা সম্পর্কেও আমরা অনেকেই পরিচিত, কারণ এখন এটা আমাদের লোকালেও চলে এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো বায়ু শক্তি। বায়ু শক্তি কি? বায়ুকে ব্যবহার করে যে শক্তি উৎপাদন করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় বায়ু শক্তি। এবার এই যে কয়লা, পেট্রোল, সৌরশক্তি, বায়ু শক্তি আছে, এগুলোর কিন্তু বিশেষ নাম আছে, অর্থাৎ এরা কিন্তু বিশেষ গোষ্ঠীর অন্তর্গত, ঠিক আছে। খুব সহজ করে বললে এদের কিন্তু আলাদা একটা জাত আছে, ঠিক আছে। চলো পড়ে নিই, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো তাছাড়া তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে যে কয়লা, পেট্রোল, সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলোর মধ্যে কোন দুটি কোন দুটির ব্যবহার বেশি প্রচলিত? বলো তো দেখি, যে কোন দুটির ব্যবহার বেশি প্রচলিত, কয়লা পেট্রোলের নাকি সৌরশক্তি বায়ু শক্তির? সো উত্তর খুব ইজি, তোমরা বলবে এই যে কয়লা এবং পেট্রোলের ব্যবহার সব থেকে বেশি। কয়লার ব্যবহার একটু কমে গেলেও পেট্রোলের ব্যবহার তো এখন তো দিনের পর দিন বেড়েই চলেছে, ঠিক আছে। সো কয়লা পেট্রোলের ব্যবহার কিন্তু বেশি, এরা কিন্তু বেশি প্রচলিত। সো এরা যেহেতু বেশি প্রচলিত, তাই এদের কিন্তু নির্দিষ্ট একটা নাম আছে, নির্দিষ্ট একটা জাত আছে এদের, ঠিক আছে। সেই জাতটির নাম কি? সেটা প্রচলিত শক্তি। সো এই কি কয়লা, পেট্রোল, এরা কিন্তু প্রচলিত শক্তির আন্ডারে আসবে, ঠিক আছে। যদি বলা হয় যে দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও, তোমরা কিন্তু অনায়াসে লিখে দেবে কয়লা, পেট্রোল। এবার নেক্সট নিচের দিকে একটু তাকাও, যে সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলোর ব্যবহার কি খুব প্রচলিত? না, এগুলির ব্যবহার খুব প্রচলিত নয়, তাই এদেরকে বলা হয় অপ্রচলিত শক্তি, ঠিক আছে। দেখো এই যে কয়লা, পেট্রোল আছে, তুমি বলো, এবার আমাকে প্রশ্নের উদাহরণ দাও, মানে প্রশ্নের উত্তর দাও, যে তুমি বলো যে কয়লা, পেট্রোলের ব্যবহার অতীতকাল থেকে চলে আসছে, না সৌরশক্তি, বায়ুশক্তির ব্যবহার অতীতকাল থেকে চলে আসছে? একটু ভাবো, দেখো বুঝে যাবে যে সৌরশক্তি, বায়ু শক্তির ব্যবহার আধুনিক কালে শুরু হয়েছে আমাদের, এই তো জাস্ট কয়েক বছর আগে শুরু হয়েছে। বায়ু শক্তির সৌরশক্তি তো আমাদের লোকালে এসেছে জাস্ট কয়েক বছর আগে এসেছে, মানে আসা শুরু করেছে। আর বায়ু শক্তি এখনও আমাদের লোকালে আসেনি, লোকাল এরিয়াতে আসেনি। তাহলে তুমি বুঝতে পারছো যে সৌরশক্তি, বায়ু শক্তি কিন্তু দীর্ঘকাল অতীতকাল থেকে চলে আসছে না। অতীতকাল থেকে ব্যবহার মানে কোন জ্বালানি চলে আসছে? দেখো কয়লার ব্যবহার অতীতকাল থেকে চলে আসছে, ঠিক আছে। সো এই যে ব্যাপারটি আমি তোমাদেরকে বললাম, এর উপর ভিত্তি করে এদের কিন্তু আরেক নামে ডাকা হয়। চলো আমরা পড়ে নেব নামটি কি। চিরাচরিত শক্তি। এই যে কয়লা, পেট্রোল, এদেরকে কিন্তু চিরাচরিত শক্তি বলা হয়। কেন চিরাচরিত শক্তি বলা হচ্ছে? কারণ এগুলির ব্যবহার অতীতকাল ধরে চলে আসছে, ব্যাস এটাই মাথায় রাখো। নেক্সট, এই যে সৌরশক্তি, বায়ু শক্তি আছে, এদেরকে কিন্তু বলা হয় অচিরাচরিত শক্তি। কেন বলা হচ্ছে? কারণ এদের ব্যবহার অতীতকাল ধরে চলে আসছে না, এদের ব্যবহার আমাদের কিছু বছর আগেই শুরু হয়েছে। বোঝা গেল? তাই এদেরকে বলা হচ্ছে অচিরাচরিত শক্তি। এবার আর একটা প্রশ্ন উত্তর দাও,
যে এই যে কয়লা, পেট্রোল এগুলোর ব্যবহার এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এদের ব্যবহার কি এদের এদের মানে পরিমাণ কি শেষ হওয়ার কথা আছে? এদের পরিমাণ কি শেষ হতে পারে? একটু ভাবো যে কয়লার ব্যবহার, ধরো কয়লা সৌরশক্তি নিলাম, আমি জাস্ট উপরের একটা নিলাম, নিচের একটা নিলাম, কয়লা নিলাম আর সৌরশক্তি নিলাম। বলো এবার যে কোনটার ব্যবহার যদি আমি করি যথেচ্ছ হারে, যদি করি বেশি বেশি করি, যদি করি ধরো অনেক করলাম ব্যবহার, সো কোনটার কোনটার পরিমাণ কমে যাবে? কয়লার পরিমাণ কমে যাবে, নাকি সৌরশক্তির পরিমাণ কমে যাবে, না সূর্যের পরিমাণ কমে যাবে? সূর্যের যে তাপ তার পরিমাণ কমে যাবে। তুমি সূর্যতে এসো, এখন সৌরশক্তি বলতে হবে না, যেহেতু সূর্য থেকে আমরা সেটা তৈরি করি। তুমি জাস্ট সূর্যতে এসো, সূর্যের যে তাপ, যে আলো, সেটাকে ব্যবহার করেই সৌরশক্তি হয়। সো তুমি আমাকে প্রশ্ন উত্তর দাও যে কয়লার ব্যবহার যদি করি এবং একই সঙ্গে যদি সূর্যের ব্যবহার, সূর্যের আলো এবং তাপকে ব্যবহার করি, তাহলে তুমি বলো যে কোনটার ব্যবহার বেশি করলে শেষ হয়ে যাবে একদিন? বলো কোনটার ব্যবহার বেশি করলে শেষ হয়ে যাবে? স্বাভাবিকভাবেই কয়লার শেষ হয়ে যাবে। কয়লা একটা লিমিটেড মাত্রায় আমাদের সঞ্চিত আছে। কিন্তু সূর্য কি শেষ হবে? সূর্য তো প্রত্যেক দিনই পাচ্ছি আমরা, ঠিক আছে? সূর্যের আলো উত্তাপ তো প্রত্যেক দিনই পাচ্ছি। রাত পেরোলেই তো সূর্য আবার চলে আসছে, ঠিক আছে? সূর্যকে ব্যবহার করলেও কিন্তু কমবে না, কিন্তু কয়লাকে ব্যবহার করলে কয়লা কমে যাবে। যেহেতু কয়লা কমে যাচ্ছে, তাই কয়লাকে কিন্তু বলা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। বোঝা গেল? কারণ এগুলো অফুরন্ত নয়, এগুলো অফুরন্ত নয়, পৃথিবীতে এগুলো অফুরন্ত নয়, লিমিটেড মাত্রায় আছে। অন্যদিকে এই যে সূর্য, সূর্য থেকে যে আমরা শক্তি উৎপাদন করছি, সৌরশক্তি, এটা কিন্তু অফুরন্ত অনেক আছে, ঠিক আছে? ব্যবহার করলে কিন্তু শেষ হবে না। তাই এদেরকে বলা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। বোঝা গেল? এদেরকে আরও এক নামে ডাকা হয়। এবার তোমরা বলো জীবাশ্ম জ্বালানি, আমি বলবো নামটা। তো জীবাশ্ম জ্বালানির নাম তোমরা শুনেছো আশা করি। সো এই যে কয়লা এবং পেট্রোল, এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। কেন জীবাশ্ম জ্বালানি বলা হচ্ছে আমি আসবো, নেক্সট প্রশ্ন ওটাতেই আসবো। এবং এই যে সৌরশক্তি এবং বায়ু শক্তি আছে, এদেরকে বলা হয়, আসলে এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় না, সরি, ঠিক আছে? এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় না। সো প্রশ্ন এইভাবে আসতে পারে যে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তখন তোমাকে দিয়ে দিতে পারে কয়লা, পেট্রোল, ডিজেল আর সৌরশক্তি দিয়ে দিল, তখন তোমরা বলবে সৌরশক্তি। কারণ সৌরশক্তি, বায়ু শক্তি এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। কেন নয়? আর কয়লা, পেট্রোল কেন জীবাশ্ম জ্বালানি, সেটার ব্যাপারে এবার আসছি। দেখো, জীবাশ্ম জ্বালানি বলার কারণ হচ্ছে, এই যে কয়লা, পেট্রোলকে জীবাশ্ম জ্বালানি বলার কারণ এটাই যে এরা কিন্তু দীর্ঘকাল ধরে মাটির তলায় চাপা পড়েছিল এবং তার ফলে রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু কয়লা, পেট্রোল এদের উৎপত্তি। বোঝা গেল? দীর্ঘকাল ধরে মাটির তলায় চাপা পড়ে রাসায়নিক পরিবর্তনের ফলে কিন্তু এদের উৎপত্তি। যেহেতু এইভাবে এদের উৎপত্তি, তাই এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। কাদেরকে? এই যে কয়লা, পেট্রোল, এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? এবার তুমি বলবে যে পেট্রোল কি সরাসরি পাওয়া যায় একদম এরকম রঙের? না, এরকম পাওয়া যায় না, এগুলোকে রিফাইন করা হয়, ঠিক আছে? তোমার সরাসরি যেটা পাওয়া যায়, কাঁচা তেল পাওয়া যায়, ঠিক আছে? কাঁচা তেল পাওয়া যায়, সেখান থেকে পরিশোধন করে পেট্রোল তৈরি করা হয়, ডিজেল তৈরি করা হয়, এলপিজি গ্যাস তৈরি করা হয়। বোঝা গেল? পরিশোধন করে সেখান থেকে আবার সেই এলপিজি গ্যাস যেটা আমরা পাই, যেটা বললাম আমি, যে এলপিজি গ্যাস পরিশোধন করে তৈরি করা হয়। এলপিজি গ্যাস এরকম হারে পাওয়া যায় না, মানে এরকমভাবে পাওয়া যায় না, এই রূপে পাওয়া যায় না, যে রূপে আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করছি, এই রূপে পাওয়া যায় না, ঠিক আছে? কাঁচা হিসেবে পাওয়া যায়, সেটাকে আমরা কিন্তু রিফাইন করি। বোঝা গেল? সো এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো কি এইভাবে পাওয়া যায়? সৌরশক্তি, এই যে সূর্য, মাটির তলায় কি চাপা পড়ে রাসায়নিক পরিবর্তন হচ্ছে? না। যেহেতু এইভাবে হচ্ছে না এদের উৎপত্তি, তাই এদেরকে জীবাশ্ম জ্বালানির আন্ডারে ফেলা যাবে না। বোঝা গেল? যে কয়লা, পেট্রোলকে জীবাশ্ম জ্বালানির, ডিজেলে বলতে চাইছিলাম আমি, যে কয়লা, পেট্রোল এবং ডিজেলকে জীবাশ্ম জ্বালানি বলা হচ্ছে কেন? তার কারণ এদের উৎপত্তি এইভাবে, অর্থাৎ কোনভাবে? একটু আগে বললাম আমি। চলো আরও একবার বলে দিই, এটা কারণটা, যে এদের উৎপত্তি কীভাবে? এদের উৎপত্তি হচ্ছে দীর্ঘকাল ধরে মাটির তলায় চাপা পড়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এদের উৎপত্তি, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এই যে শুধু যে কয়লা, পেট্রোল আছে জীবাশ্ম জ্বালানির আন্ডারে, সেটা নয়। এই যে গ্রুপ, এই গ্রুপে কিন্তু আরও কিছু আছে, যেমন প্রাকৃতিক গ্যাস, ডিজেলটা আমি উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে? সো কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, এদেরকে এই চারটি নামে ডাকা হয়। চারটি নাম কি কি? প্রচলিত শক্তি, চিরাচরিত শক্তি, অনবীকরণযোগ্য শক্তি এবং জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? নেক্সট, এই যে অপ্রচলিত শক্তি আছে, এই দুটোই কিন্তু সীমাবদ্ধ নয়, দুটোতেই আরও আছে। যেমন দেখো, বায়োফুয়েল আছে, বায়োমাস আছে, ইথানল আছে, কাঠকয়লা আছে, জলবিদ্যুৎ শক্তি আছে, ঠিক আছে?
জলবিদ্যুৎ শক্তি কোনটি? জলকে কাজে লাগিয়ে আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করব তখন তাকে বলা হবে জলবিদ্যুৎ শক্তি। ঠিক আছে? সো উদাহরণগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরকম আসতেই পারে পরীক্ষায়, ধরো ইথানল দিয়ে দিল, যে ইথানল একটি, তখন তুমি কি বলবে? ইথানল একটি কী ধরনের জ্বালানি? তখন তুমি বলবে এটি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। বোঝা গেল? চলো নেক্সট আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। খুব সোজা, খুব ইজি। দেখো, জ্বালানির তাপন মূল্য বলতে বোঝায় যে একটি জ্বালানিকে আমি দহন করলাম, ঠিক আছে, পোড়ালাম, ঠিক আছে, খুব সহজ ভাষায় পুড়িয়ে দিলাম। সেই পোড়ানোর ফলে সেখান থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে, তার পরিমাণকে বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। বোঝা গেল? তো চলো ভালো করে দেখি নি একটু। জ্বালানির তাপন মূল্য বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, যেটা আমি বললাম তোমাদেরকে। এখানে নির্দিষ্ট পরিমাণ কেন বলা হচ্ছে? কারণ দেখো, কারণ এখানে তো একটা নির্দিষ্ট ওজনের তো আমরা সে কাঠকয়লা বলো বা কিছু জ্বালানি বলো, সেটা তো আমরা পোড়াবো, ঠিক আছে, দহন করবো নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে, ওই জন্য এখানে নির্দিষ্ট পরিমাণ বলা হচ্ছে। কারণ এই নির্দিষ্ট পরিমাণ এখানে পোড়াবো, মানে আমাদের যখন আমরা সেটা তাপটা উৎপন্ন করব তখন তো আমাদের একটা হিসেব থাকবে যে কতটা পরিমাণ আমরা দহন করব, ঠিক আছে, ওই জন্য নির্দিষ্ট কথাটি বলা হচ্ছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। চলো আরেকবার পড়ে নিই। জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? নির্দিষ্ট পরিমাণ জ্বালানির সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে তাকেই বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। এর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি কিলোজুল পার কেজি। বোঝা গেল? সো এসআই পদ্ধতিতে এর একক কিলোজুল পার কেজি। তুমি সংক্ষেপে এরকম বলতে পারো কেজে পার কেজি। চলো এবার কাঠ কয়লার তাপন মূল্য 29,600 কিলোজুল পার কেজি। এর অর্থটা কি বলো? এটা যে পড়লে তুমি বা বইয়ে তুমি দেখতে পাবে যে এরকম অনেক আছে। সো এগুলোর মানে কি? আমি বললাম কাঠ কয়লার তাপন মূল্য হচ্ছে 29,600 কিলোজুল পার কেজি। এর মানে কি? এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এটাই, যেটা আমি একটু আগে বললাম। দেখো, এর অর্থ হচ্ছে এটাই যে 1 কেজি, ঠিক আছে, বা 1 কিলোগ্রাম কাঠকয়লা যদি দহন করি আমি, 1 কিলোগ্রাম কাঠকয়লা যদি দহন করি আমি, সম্পূর্ণ যদি দহন করি, তাহলে 29,600 কিলোজুল তাপ উৎপন্ন হবে। এর অর্থটা হচ্ছে এটাই। ওই জন্য পার কেজি লেখা আছে দেখো, যে 1 কেজিতে এই যে 29,600 আছে, 29,600 কিলোজুল আছে, এটা 1 কেজি কাঠকয়লার সম্পূর্ণ দহন করার ফলে উৎপন্ন হবে। ঠিক আছে? আমি একদম আস্তে, আস্তে ভেঙে, ভেঙে বলছি। তোমরা কিন্তু মাথায় ভরে নাও এটা। যে এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এটাই যে 1 কেজি, পার কেজি দেওয়া আছে ওই জন্য 1 কেজি। 1 কেজি কাঠকয়লা সম্পূর্ণ দহন করলে এই 29,600 তাপ পাওয়া যাবে। বোঝা গেল? সো এখান থেকেই আমি শেষ করলাম। আর কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে বিশেষ কিছু করার নেই। তোমরা এগুলোই পড়ো। দেখো তোমাদের ঠিক কমন চলে আসবে। এর বাইরে কিন্তু সেরকম আর কিছু নেই। সো আজকের ক্লাস এখান থেকেই থাকলো তোমাদের। নেক্সট করাবো অন্য একদিন অন্য একটা চ্যাপ্টার। সো বাই।